আজ ৩রা মার্চ মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কবিরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে বললেন অমিত শাহ। ভোটের মুখে জোর ধাক্কা নওশাদের। ভাঙড়ে শওকতের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আইএসএফ নেতা। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সাংবাদিক সন্তু পান। একটা ভোট থাকলেও আমিই জিতবো, ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী মমতা রণংদেহী কমিশনের বিরুদ্ধে। এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবির। ওকে জেলে পচিয়ে রাখবো, সন্দেশখালীতে শাহজাহানের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দুর। 10ই মার্চ থেকে রাজ্যে কোথায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 480 কোম্পানির ভাগাভাগি চূড়ান্ত, জানিয়েও দিল কমিশন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাংলায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়। এবার পরিবর্তন যাত্রা উপলক্ষে রাজ্যে এসে সেই বিতর্ককে আরো একবার উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘির সভা থেকে তিনি মন্তব্য করেন, হুমায়ুন কবির ও মমতা বন্দ্যোপাধ্যায় একই মুদ্রার দুই পিঠ। পাশাপাশি বাংলায় বাবরি মসজিদ প্রসঙ্গের নেপথ্যে একটি বৃহত্তর রাজনৈতিক সমীকরণ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। শাহ আরো দাবি করেন, পরিকল্পিতভাবে হুমায়ুন কবিরকে সরিয়ে রেখে বাবরি মসজিদ নির্মাণে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আপনার বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি আবার হওয়া উচিত? প্রসঙ্গত 2025 সালের ডিসেম্বর মাসে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করবেন। দিনটা ছিল 6ই ডিসেম্বর, যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। সেই থেকেই বঙ্গ রাজনীতিতে আরো একটি নতুন প্রেক্ষাপটের উত্থাপন। ভোটের মুখে জোর ধাক্কা নওশাদে। ভাঙড়ে শওকতের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আইএসএফ নেতা। 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেলেও ভাঙড়ে আলাদা চিত্র দেখা গিয়েছিল। সেখানে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হয়ে বিধায়ক হন। তবে এর সময়ের সঙ্গে সঙ্গে এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছিল। অবশেষে ভাঙড়ে আইএসএফ শিবিরে বড়সড় ভাঙন ধরা পড়ল। নারায়ণপুর অঞ্চলের আইএসএফ এর নেতা হযরত মোল্লা তার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে ঘটকপুকুরে দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। দলবদলের পর হযরত মোল্লা জানান, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করতে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান তিনি। শওকত মোল্লার দাবি, গত 5 বছরে ভাঙড়ে তেমন উন্নয়ন হয়নি বলে হযরত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। জোর করে দলবদল করানো হয়েছে কিনা এই প্রশ্নে তিনি স্পষ্ট বলেন, তৃণমূলে এমন পরিস্থিতি তৈরি হয়নি যে কাউকে চাপ দিয়ে দলে নিতে হবে। তার মতে উন্নয়নের স্বার্থেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন। অন্যদিকে আইএসএফ নেতৃত্বের বক্তব্য, হযরত মোল্লা দীর্ঘদিন ধরেই দল বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সেই কারণেই তাকে আগে শোকজ করা হয়েছিল। দলের একাংশের মতে নারায়ণপুর অঞ্চলের দায়িত্বে থাকা ওই নেতা শেষ পর্যন্ত শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন, যা তাদের কাছে অপ্রত্যাশিত হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সাংবাদিক সন্তু পান। রাজ্যে নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক প্রস্তুতি জোরদার করতে বাংলায় সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সপ্তাহের শুরুতে মথুরাপুরের রায়দিঘি থেকে জনসভা করেন তিনি। এই পরিবর্তন সংকল্প সভা থেকে সাংবাদিক সন্তু পান আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। অমিত শাহের হাত থেকেই তিনি বিজেপির পতাকা গ্রহণ করেন। এর আগে একইভাবে শুভেন্দু অধিকারীও স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। বাংলায় বিজেপিতে যোগদানকারী দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এলেন সন্তু পান। রাজনৈতিক মহলের একাংশের মতে তাকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। এতদিন টেলিভিশনের পর্দায় একজন সাংবাদিক হিসেবে পরিচিত সন্তু পান তার তীক্ষ্ণ প্রশ্নের মাধ্যমে বহু রাজনৈতিক নেতাকে অস্বস্তিতে ফেলেছেন। এবার রাজনীতির ময়দানে তার ভূমিকা কেমন হবে তার সময়ই বলবে। এই সভা থেকে অমিত শাহ তার স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন। তিনি অভিযোগ তোলেন যে বাংলা অনুপ্রবেশের কেন্দ্র হয়ে উঠেছে, যা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতির ফল। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যে প্রকৃত উন্নয়ন হয়নি, একটা ভোট থাকলেও আমিই জিতব। ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী মমতা রণংদেহী কমিশনের বিরুদ্ধে। হোলি ও দোল উৎসবের আবহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিলেও রাজনৈতিক আক্রমণে সরব হন। তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিঁধে ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র অভিযোগ তোলেন। মমতা বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের ইশারায় পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বাংলার গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে তড়িঘড়ি ভোট করানোর অভিযোগ তুলে তিনি জানান, বাংলার মানুষ সচেতন এবং ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে তিনি দাবি করেন, এখানে ভোটার সংখ্যা প্রায় 2,60,000। অতীতে 54,000-এর মতো নাম বাদ গিয়েছিল। এবারও প্রায় 2,000 নতুন ভোটারের নাম তালিকাভুক্ত হয়নি।
তৃণমূল মৃত ভোটারদের তালিকা সংশোধনে সহযোগিতা করলেও বারবার ভোটাধিকার হরণের অভিযোগ তুলে কেন্দ্রকে দায়ী করেন। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্র সিবিআই, ইডি ও কমিশনের মতো সংস্থা ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। তবে দলের আবহে তিনি জোর দিয়ে বলেন, বিজেপির যতই চক্রান্ত হোক, একটা ভোট থাকলেও ভবানীপুর থেকে তিনিই জিতবেন। বাংলার সংস্কৃতি ও মানুষের আবেগই তার প্রধান শক্তি। চক্রান্তে কাউকে হারানো যায় না। এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখে জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবির। সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এই প্রথম বীরভূম জেলা শহরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বীরভূমের ইলাম বাজারের নবগ্রামে তিনি উপস্থিত হয়ে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বহু মানুষ ও সমর্থক সেই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, বীরভূম জেলায় মোট 11টি বিধানসভা আসনেই তার দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দল জোটে আসতে চায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেউ জোটে না এলে জনতা উন্নয়ন পার্টি একাই 11টি আসনে প্রার্থী দেবে। জোট প্রসঙ্গে তিনি আরো স্পষ্ট করে জানান, বামেদের সঙ্গে কোনো জোট হবে না। যদিও সিপিএম এর সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত তিনি দেন। তার কথায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তার প্রধান লক্ষ্য। এদিন বিজেপির রথযাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন হুমায়ুন কবির। তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দিয়ে দাবি করেন, আগে রথযাত্রা যেমন কোনো ফল দেয়নি, এবারও দেবে না। বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি, আমি সেই বাবরি মসজিদ তৈরি করব। এভাবেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। মুর্শিদাবাদ থেকে ভোট বয়কটের দাগ মৌসম নূরের, কিন্তু কেন? মালদা জেলায় বিচারাধীন ভোটার তালিকায় রয়েছেন 8,28,080 জন ভোটার, যাদের সকলেই সংখ্যালঘু বলে দাবি। কংগ্রেস নেত্রী মৌসম নূর সোমবার মালদহ জেলা কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, মালদহ ও মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সবচেয়ে বেশি বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। তৃণমূল, বিজেপি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলে তোপ দাগেন। বিচারাধীনদের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত বলে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে প্রস্তাব জানাবেন। জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইসা খান চৌধুরী মৌসুমকে সমর্থন করে দোল উৎসবের পর জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন। এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের নাম বিচারাধীন তালিকায় থাকায় তিনি কেন্দ্রীয় সরকার ও কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। খলিলুর রহমানের পরিবারের 7 জন, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং তার 2 ভাই, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, রফিকুর রহমান সহ একাধিক তৃণমূল বিধায়কের নামও বিচারাধীন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত খসড়া তালিকায় 63,66,652 জনের নাম বাদ পড়েছে, যা নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ওকে জেলে পচিয়ে রাখবো, সন্দেশখালীতে শাহজাহানের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দু। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। শাসক ও বিরোধী দুপক্ষই সভামঞ্চ থেকে একে অপরকে তীব্র আক্রমণ করছে। সন্দেশখালীতে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি সুরে বলেন, অপরাধীদের জেলের ভেতরে পচিয়ে রাখা হবে। সভা থেকে সন্দেশখালীকে প্রণাম জানিয়ে তিনি দাবি করেন, সন্দেশখালী আন্দোলনের পর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় 7,800 ভোটে এগিয়ে ছিল। তার বক্তব্য, আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে পদ্মফুল 20,000 ভোটে জয়ী হবে। তিনি আরো বলেন, দ্বীপাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তিনি অবগত এবং সেই অনুযায়ী সংগঠন গড়ে তোলা হবে। এরপর তিনি সরাসরি আক্রমণ শানান শেখ শাহজাহানের বিরুদ্ধে। তার বক্তব্য, আইনের মাধ্যমে তাকে জবাবদিহি করানো হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে পরিবর্তন আসন্ন। একই পরিবারের 3 ভাই ভোটার তালিকা থেকে ডিলিট, উদ্বেগে সোনারপুরের পরিবার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিলনপল্লী এলাকায়। একই পরিবারের বাবা মায়ের নাম তালিকায় থাকলেও রহস্যজনকভাবে বাদ পড়েছে 3 ছেলের নাম। ঘটনায় দিশেহারা সোনারপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ওই পরিবার। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন বড় প্রশ্ন, তাদের ভোটাধিকার আদৌ বজায় থাকবে কিনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলনপল্লীর বাসিন্দা রাজকুমার শাহ এবং তার স্ত্রী মঞ্জু শাহের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে, কিন্তু তার 3 ছেলে রজত শাহ, মনীষ শাহ ও শুভম শাহের নাম কোনো স্পষ্ট কারণ ছাড়াই বাদ পড়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করছে শাহ পরিবার। ফলে স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন 3 ভাইয়ের নাম তালিকা থেকে মুছে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। 3 জনের কেউ ব্যবসার সঙ্গে যুক্ত, কেউ আবার বেসরকারি সংস্থায় কর্মরত। এখন নাম পুনরুদ্ধারের জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে। এই আশঙ্কায় মানসিক চাপ বাড়ছে পরিবারের দাবি, এসআইআর প্রক্রিয়ার সময়সীমার মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল, তবুও এমন সিদ্ধান্তে তারা হতবাক। রজত সাহেবের কথায়, তারা নিয়ম মেনেই সব কাগজপত্র জমা দিয়েছিলেন, এমনকি তাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। তবু 3 ভাইয়ের নাম কেন বাদ পড়ল তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা এখনো মেলেনি। 10ই মার্চ থেকে রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 480 কোম্পানির ভাগাভাগি চূড়ান্ত জানিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আগাম নিরাপত্তা জোরদার করতে 2 ধাপে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে।
প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন জওয়ান থাকবে, যা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ। প্রথম ধাপে 240 কোম্পানি বাহিনী ইতিমধ্যেই জেলায় জেলায় মোতায়েন হয়েছে। দ্বিতীয় ধাপে আরও 240 কোম্পানি বাহিনী আগামী মঙ্গলবার অর্থাৎ 10ই মার্চ থেকে মোতায়েন হবে। এর মধ্যে সিআরপিএফ এর 120, বিএসএফ এর 65, সিআইএসএফ এর 16, আইটিবিপির 20 এবং এসএসবির 19 কোম্পানি। জেলাভিত্তিক বরাদ্দে সব থেকে বেশি উত্তর 24 পরগনায় মোট 58 কোম্পানি, মুর্শিদাবাদে 58, দক্ষিণ 24 পরগনায় 33, কলকাতায় 30 কোম্পানি, অন্যান্য জেলায় পূর্ব মেদিনীপুরে 28 কোম্পানি, হুগলিতে 27, পূর্ব বর্ধমানে 25, নদিয়ায় 22, হাওড়া ও বীরভূমে 21 করে, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে 20 করে। এছাড়াও পাশাপাশি উত্তর দিনাজপুরে 19, মালদাহে 18, পশ্চিম বর্ধমানে 17, দার্জিলিংয়ে 16, কোচবিহারে 15, বাঁকুড়ায় 13, ঝাড়গ্রামে 11, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে 10 করে, আলিপুরদুয়ারে 7 এবং কালিম্পংকে 4 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এই মোতায়েন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটারদের আস্থা বাড়ানোর জন্য। অবস্থা খুবই উদ্বেগজনক। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে চিন্তিত মোদি। আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চলছে কথাবার্তা। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি জটিল হয়েছে। এতে বিমান পরিষেবা স্থগিত এবং কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ায় বহু ভারতীয় আটকে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে বৈঠকের পর বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যৌথ কাজ চালিয়ে যাচ্ছে ভারত। তিনি জোর দেন, আলোচনা ও কূটনৈতিক পথে সব সমস্যার সমাধান চান ভারত। রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ের মতোই এবারেও কাজ করা হবে। জনসংযোগ বাড়াতে তপশিলি সংলাপ শুরু করলো তৃণমূল। ডবল ইঞ্জিন সরকারের পরিসংখ্যান তুলে নিশানা অভিষেকের। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসটি ওবিসি সেলের নেতৃত্বকে নিয়ে আয়োজিত তফসিলি সংলাপ সম্মেলনে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এবং ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের দাবিকে চ্যালেঞ্জ জানান। 2023 সালের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট উদ্ধৃত করে তিনি দাবি করেন, দলিতদের ওপর নির্যাতনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, এরপর রাজস্থান ও মধ্যপ্রদেশ, যেখানে বিজেপি শাসন চলছে। একইভাবে আদিবাসীদের ওপর নির্যাতনের ক্ষেত্রেও মণিপুর, মধ্যপ্রদেশ এর পাশাপাশি রাজস্থানের পরিসংখ্যান তুলে ধরে তিনি ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যেরও সমালোচনা করেন অভিষেক। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলি ও আদিবাসী মহিলাদের আর্থিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। জনসংযোগ বাড়াতে দিদি সুরক্ষা কবচ ও তৃণমূলের নবজোয়ারের ধাঁচে তপশিলি সংলাপ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই উদ্যোগ প্রার্থী বাছাই ও সংগঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা